আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবার জন্য। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে, জানি তাদের ব্যক্তিজীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি নরেশ ভূঁইয়া। তিনি অভিনেতা, তিনি নির্দেশক, তিনি সংগঠক আর তিনি লেখক। কেমন আছেন? ভালো আছি। অনেকগুলো পরিচয় আপনার, মানে কয়েকটা বলে আমি থেমে যাচ্ছিলাম আর কোন কোন পরিচয় বলবো আর কোনটা বাদ দিব। আমরা যদি ছোটবেলা থেকে আসি, যখন আপনার কোনো পরিচয় ছিল না, আপনি অমুকের সন্তান ছিলেন, এইটুকুই পরিচয় ছিল, কারণ ছোটবেলায় আর কোনো পরিচয় আমাদের থাকে না। সেই পরিচয়হীন ছোটবেলা থেকে, পরিচয়হীন বলতে যে কালচারাল যে পরিচয়টা, সেটা হয়তো আমাদের থাকে না। সেই ছোটবেলা থেকে একটু আসি, কেমন ছিল ছোটবেলাটা? ছোটবেলাটা আমার ৮-১০ জন শিশু কিশোরদের যেমন হয়, তার সাথে খুব একটা যে ব্যতিক্রম ছিল তা নয়। তবে ছোটবেলা থেকে আমি কি হব সে ব্যাপারে আমি ক্ষণে ক্ষণে সেটা বদল করতাম। হয়তো আমার মফস্বল শহরে বড় হয়েছে, ওখানে কোনো সার্কাসের দল আসছে, সার্কাসের দলে যে ক্লাউন সাজে না, আমার মনে হতো যে মানে ওরা যারা খেলা দেখায় তারা নয়, ক্লাউনটা হওয়ার আমার ইচ্ছে থাকতো। এবং সে যে ধরনের খেলা দেখাতো ওগুলো আমি প্র্যাকটিসও করতাম। আবার কিছুদিন পরে ওটা চলে যেত, আবার সিনেমা দেখে সিনেমার অভিনয় করার শখ জাগতো। আবার কখনো কখনো বিখ্যাত লোকদের জীবনী পড়লে টড়লে বা জানলে টানলে ওদের মতো আমি মনে করতাম যে অনেক রাজনীতিবিদ যারা ব্যারিস্টার, আইন এই বিষয়ে পড়াশোনা করে, একসময় মনে হতো যে আমি আইন নিয়ে পড়াশোনা করব, পরে ওকালতি করবো, এইসব করতাম। তবে এইসব মধ্যেই আমি কিন্তু একটা সময় এসে স্থির হয়ে গেছি, যেটা অনেকটা অস্বাভাবিক মনে হবে। যেটা আমার বয়স 12-13, আমি 6-7-এ যখন পড়ি, তখন কিন্তু আমি আমার জীবন কোথায় যাবে আমার সেটা আমি নিজে নিজেই নির্ধারণ করে ফেলেছি। সেটা হলো আমি সিনেমার একজন হব, এটা পরিচালক অথবা অভিনেতা, এই আর কি। কিন্তু আপনার পড়াশোনার যে সাবজেক্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি অর্থনীতি বিষয়ে পড়েছেন, প্রচুর পড়াশোনার একটা সাবজেক্ট। কিছু সাবজেক্ট হয়তো আছে একটু কম পড়লে হয় বা একটু কম মনোযোগ দিলে হয়, কম ক্লাস করলে হয়, কিন্তু এই সাবজেক্ট তেমন সাবজেক্ট না। সেটা আপনার অভিনয়ের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত না। না, সেটা কোনোভাবে সম্পৃক্ত না। তো আমি বলে নেই, বিখ্যাত চলচ্চিত্র জগতের অনেক আমি লোক দেখেছি, মানে চলচ্চিত্র বিষয়ক, মানে বোদ্ধা চলচ্চিত্র ওয়ার্কশপ করান, চলচ্চিত্র বিষয়ে সমালোচনা করেন, তারা ইকোনমিক্সের লোক। যদিও আমি পরে জেনেছি, আমি যখন অনার্স পড়ি স্বাধীনতার পরে, পুনা ফিল্ম ইনস্টিটিউটের সতীশ বাহাদুর আসছিলেন এখানে, এখানে এসে ওয়ার্কশপ করিয়েছেন। ওনাকে আমরা আগে থেকেই চিনতাম, একজন চলচ্চিত্র বিশেষজ্ঞ শিক্ষক। তো আমার মনে হয়েছে যে আমি যখন ইকোনমিক্সে পড়ছিলাম তখন মনে হয়েছে যে আমি তো ইকোনমিক্স পড়ে যদি সিনেমায় যাই অসুবিধা কী হবে। আর আমি আসলে ইকোনমিক্সে পড়তে চাইনি। ইকোনমিক্সে যেহেতু আমি ছোটবেলা থেকে চলচ্চিত্র জগতের কেউ একজন হব, সেই কারণে আমি পড়তে চেয়েছিলাম, আমাকে তো ঢাকায় আসতে হবে, আমি পড়তে চেয়েছিলাম বাংলা নিয়ে। কিন্তু আমার অভিভাবকরা যখন আমি এসএসসি পরীক্ষায় এবং মাধ্যমিক পরীক্ষায় দুটোতেই যখন আর্টস গ্রুপ থেকে ফার্স্ট ডিভিশনে পাশ করলাম, তখন ফার্স্ট ডিভিশনে পাশ করা খুব কঠিন ব্যাপার ছিল, তখন আমি ঢাকায় আসবো অনার্স পড়তে। তো আমাকে আমার অভিভাবক, আমার বাবা নেই, আমার দেখাশোনা করতেন, আমার বাবা খুব ছোটোবেলায় মারা গেছেন, আমার মেজো ভাই, তো আমাকে বললেন আমি ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছি। বলে তুই ঢাকায় যাবি কেন? আমি বললো অনার্স পড়তে। তো অনার্স পড়বি, কিসে পড়বি তুই? আমি বললাম কেন, বাংলায়? বললো যে তোর যাওয়ার দরকার নেই, তুই আমাদের স্থানীয় কলেজে বিএ পড়। আমি বললাম কেন? বলে বাংলায় পড়ার জন্য তোমাকে ঢাকায় যেতে হবে না। বলে আমি কি পড়বো? আমি বললো যে, বলে তুমি যেতে পারো
যদি তুমি ইকোনমিক্স অথবা ইংরেজিতে পড়তে পারো। আমি বললাম যে ঠিক আছে, আমি ইকোনমিক্সে পড়বো, যাও, আমাকে ঢাকায় আসতে হবে, মূল লক্ষ্য হলো ঢাকায় আসা, সেটা যে কোনোভাবেই। তো বললো ঠিক আছে যাও। তারপর আসলাম, ইকোনমিক্সে চান্স পেয়ে গেলাম, ভর্তি হলাম, পড়াশোনা শুরু করলাম। তারপরে আমার চলচ্চিত্র জগতের একজন হওয়ার জন্য যা কাজ, মঞ্চ নাটক করা, এখানে গ্রুপ থিয়েটারের সাথে জড়িয়ে এসব কাজে আমি করে যাচ্ছিলাম। আমরা যদি টেলিভিশনের কথা বলি, টেলিভিশনে আপনার ব্যাপক অংশগ্রহণ বা ওখানে আপনার অভিনেতা হিসেবে যে অবদান সেটা আমরা লক্ষ্য করি। আপনার প্রথম টিভি নাটক সম্ভবত চাবির দুঃখ, সৈয়দ সালাউদ্দিন ওটা জাকির। ঠিক নাটক বলা যাবে না, একটা ছোট্ট নাটকে, একটা ম্যাগাজিন অনুষ্ঠান, জাতীয় অনুষ্ঠানে সেলিম আল-দ্বীনের লেখা, সৈয়দ সালাউদ্দিন জাকির প্রযোজনায় একটা নাটক। ওখানে ছোট্ট একটা 3 মিনিটের একটা অংশ বিশেষ আর কি, নাট্যাংশ। তার প্রথম চলচ্চিত্রের কথা যদি বলি, চলচ্চিত্রের কথা কেন বলছি, আপনার স্বপ্ন কিন্তু চলচ্চিত্র ঘিরে ছিল, অবশ্যই, অবশ্যই। নাটক নাটিকা ইত্যাদি না। না না, সেই স্বপ্ন প্রথম কখন কিভাবে পূরণ হলো? আমার মনে আছে ছোটবেলায় আমি যখন মফস্বলে স্কুলে পড়তাম, 4-5-এ পড়তাম, তখন আমাদের সাথে, আমরা যেখানে থাকতাম তার থেকে একটু ভিতর দিয়ে গ্রামের একটা ছেলে, আমাদের চাইতে 7-8 বছরের বড়, কিন্তু আমাদের সাথে খেলতো টেলতো, একটু পড়াশোনা করতো না টরতো না। এক সময় হোসেন নাম ছিল ওর, সেই হোসেন এক সময় শুনলাম যে সেটা ঢাকায় আসছে। ঢাকায় তার কে যেন আত্মীয় আছে এফডিসিতে, ক্যামেরাম্যান অথবা লাইটম্যান কী ছিল, তার সূত্রে সে টেলিভিশন এফডিসিতে আছে, দারোয়ানের চাকরি নিয়েছে। এখন হোসেনকে ধরার জন্য আমি আর কোনো পথ পাচ্ছিলাম না, হোসেনকে যাওয়ার জন্য, কিন্তু বহুদিন এফডিসির গেটের সামনে গেছি, হোসেনকে আর আমি পাই না। তো এই সময়ে 72-73 সালের দিকেই আমার শিক্ষক রামেন্দ্র মজুমদার, শুধু আমাদের কলেজ শিক্ষক শুধু তা না, উনি আমার রোল মডেল ছিলেন, উনি টেলিভিশনে অভিনয় করতেন। বিশেষ করে আমার এক নোয়াখালী এলাকার মানুষ বলে বেশি করে ওনাকে জানতাম, মনে মনে চাইতাম ওনার মতো হতে। পরে স্বাধীনতার পরে উনি এখানে একটা বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতেন, আমি প্রায় দিনই ওনার কাছে আসতাম। তো একদিন কথায় কথায় উনি আমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিলেন, এবং যে লোকটির সাথে পরিচয় করিয়ে দিলেন আমার কাছে মনে হয়েছে আমি, মানে আমার স্বপ্ন ভাবিনি ওই লোকটার সামনে যেতে পারবো। উনি হলেন সেই সময় বিখ্যাত, পরবর্তী পর্যায়ে বিখ্যাত চলচ্চিত্র সাংবাদিক, চিত্রালী পত্রিকার আহমদজামান চৌধুরী, আজাচৌ। আজাচৌ, ওনার ডাকনাম খোকা। উনি আমার রামেন্দ্র মজুমদারের খুব ঘনিষ্ঠ বন্ধু। উনিও আসছেন, উনি আমাকে বলে, খোকা তুই ওকে চিনবি না, আমার ছাত্র নরেশ ভিয়া। আমাকে বলে তুমি চিনো ওটা? আমি তাকে বললো ও আজাচৌ। বলার পর আমার মানে হয়েছে কি, আমি চলচ্চিত্র সম্বন্ধে সিনেমা দেখে দেখে যত জেনেছি, তার চাইতে চিত্রালী পত্রিকা পড়ে পড়ে সব কিছু জানতাম আমি। তো চিত্রালী পত্রিকার সম্পাদক আহমেদজামান চৌধুরী, স্টার জার্নালি যাব যাকে বলে, উনি আমার সামনে বসা। আমি ঠিক ভাবতে পারছিলাম না আর কি। তো বললো যে তুই ওকে তোদের পত্রিকায় নিয়ে নে না। করলো কিসে কাজ করবে ও? করলো তোদের ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট। তো আমার আপনি পারবেন সাংবাদিকতা করতে? আমি বললাম হ্যাঁ পারবো। আসলে আমার তখনই মনে হয়েছে আমি যদি চিত্রালী পত্রিকায় যেতে পারি তাহলে সিনেমা জগতের সাথে আমার একটা যোগাযোগ হবে। তারপরে পরের দিন উনি বললো ঠিক আছে, আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য বিষয়ক একটা অ্যাসাইনমেন্ট দিলেন, বললেন যে অফিসে দিয়ে আসবেন। দিলাম, সেটা পত্রিকায় ছাপা হয়ে গেল। তো আমার কাছে যেদিন ছাপা হলো, আমার কাছে মনে হচ্ছে নিচে আমার নাম আছে, আমার কাছে মনে হচ্ছিল যে সব মানুষ আমাকে দেখতেছে, নরেশ ভিয়ার লেখা ছাপা হয়েছে, এই আর কি। তারপরে মানে সাংবাদিকতার সূত্রগত হয়েছে আমার এই আর কি। আচ্ছা, তারপর আপনার উদ্দেশ্য তো আরো গভীরে, হ্যাঁ, সেটা কিভাবে? সেই তো তারপরে চিত্রালীতে প্রথমে আমি বিশ্ববিদ্যালয়ের করেসপন্ডেন্ট হিসেবে কাজ শুরু করলেও পরবর্তী পর্যায়ে আমাকে কিন্তু চলচ্চিত্র জগৎ সম্বন্ধে আমার এডিটর চলচ্চিত্র জগৎ সম্বন্ধে বলে যে ওখানে কভার করার জন্য পাঠায়। তো আমি ওই এফডিসিতে যাই, তারকাদের সাথে পরিচয় হয়, শুটিং দেখি, ডাইরেক্টরদের সাথে পরিচয়, এসব করার পর একদিন আমি আমার ডাইরেক্টরকে বললাম যে, আমার সম্পাদককে বললাম যে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে চাই, আমার লক্ষ্যের পথে। বললো কার অ্যাসিস্ট করতে চাও তুমি? আমি বললাম সুভাষ দত্ত। আচ্ছা দাঁড়াও,
ওনার সাথে সুভাষিতের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তেমন ফোন করলে বলে, দত্ত তোর কাছে একটা ছেলেকে পাঠাচ্ছি, ও তোর সহকারী হতে চায়। এটা বললো ঠিক আছে, তাহলে ওই শুক্রবারে, তখন শুক্রবারে বোধহয় ছুটি ছিল না রোববার, আমার ঠিক মনে নেই, ছুটি দিন সকালবেলা আমাকে দত্তের কাছে পাঠালেন। বলছে তুমি কি করো? আমি বলছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স অনার্স পড়ি। কটার পরে উনি আমার দিকে অবাক হয়ে, তুমি ইকোনমিক্সে পড়ো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ো, তুমি এখানে অ্যাসিস্ট্যান্টগিরির কাজ করতে হবে, করতে আসছো? আমি বলছি কেন নয়? তুমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কী কাজ জানো? আমি হ্যাঁ, আপনি তো আমাকে ফোর্থ অ্যাসিস্ট্যান্ট দেবেন, এর বেশি দেবেন না। ফোর্থ অ্যাসিস্ট্যান্ট যা করে আমি তা করতে পারবো, কোনো অসুবিধা হবে না। না মানে কি? আমি কি বলছেন? ফোর্থ অ্যাসিস্ট্যান্টদের নায়ক নায়িকাদের জুতো আগায় দিতে হয়, এ আগায় দিতে, এসব বলতে হয়। তো আমি আশা করি ওরা আমাকে বলবে না এই কথাটা। ওরা যখন আমার সাথে দু চারটা কথা বলবে, আর 10 জন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টররা যা আসে তার চাইতে আমার পার্থক্যটা তারা বুঝবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছি, তারা বুঝে যাবে আমার আচরণে, তারা কখনোই সে কথা আমাকে বলবে না। আপনিও টেনশন করেন না, আমি সেটা ম্যানেজ করে নিতে পারবো। তো বললো তুমি বাহ, তাহলে তোমার টার্গেট তুমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হবো। ঠিক আছে যাও, এখন তো আমি রানিং ছবিতে তোমাকে নিতে পারবো না, এই 3-4 মাস পরে একটা ছবি শুরু করবো, ওখানে তোমাকে ঢোকাবো। 2 মাস পর আমার অনার্স পরীক্ষা শুরু হবে। আমি খুব ভাবলাম যে অনার্স পরীক্ষাটা দেবো না, না ফাইনাল পরীক্ষা অনার্সের, না অ্যাসিস্ট্যান্ট করবো। অনেক চিন্তা ভাবনা করে বললাম যে না, অনার্স পরীক্ষা দিয়ে নিয়ে আর সুভাষিতের অ্যাসিস্ট্যান্ট আমার হওয়া হলো না অনার্স পরীক্ষা দিতে গিয়ে। তারপরে সিনেমায় যাই আসি, এই আসি। সেই সময় আমার এক বন্ধু পরিচালক তার ছবিতে, একটা বাণিজ্যিক ছবিতেই একটা অভিনয় করতে আমাকে বললো। ততদিনে আমি টেলিভিশনে টুকটাক অভিনয় করি, কিন্তু সিনেমাতে সুযোগ হয় না, কেউ বলে না বা আমিও বলতে পারি না। তো যাক, বন্ধু বলেছে ছোট একটা পাঠ করতে, এটা 78 সালে হয় বোধহয়, সাহেব বিবি গুলাম নামে একটা বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে বলে। ওই ছবিতেই প্রথম ক্যামেরার সামনে আমি যাই আর কি, সিনেমার ক্যামেরার সামনে। কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্রের প্রসঙ্গে কথা বলতে গেলে যেই চলচ্চিত্রগুলোর নাম আসবেই, তার মধ্যে একটা চলচ্চিত্র সূর্য দীঘল বাড়ি, সেখানে আপনি অভিনয় করেছেন, একটু জানবো। সেটা হলো যে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন এই সূর্য দীঘল বাড়ি আমাদের পাঠ্য ছিল, 100 মার্কের পরীক্ষা দিতে হতো। এটা পড়তে পড়তে এমন হলো, এটা তো সিনেমা বানাবো আমি, এই সিনেমা বানাবো, কী কাস্ট করবো, এই হবে। আমি তখন ভেবেছিলাম সুচন্দাকে নিয়ে মূল চরিত্র, যে ডলি জোর করেছিল, ওকে দিয়ে আমি ওই পাঠটা করাবো। আর আমি একটা নিজের জন্য চরিত্র বাছাই করেছিলাম, মূল চরিত্র জয়গুণের মেয়ে কিশোরী এলোরাগাহ যেটা করেছিল, তার হাজব্যান্ডের পার্ট ওসমান, মুখে বসন্ত দাগওয়ালা, উপন্যাসে লেখা ছিল এরকম একটু বেশি বয়সের লোক। ওই চরিত্রটা আমি করবো, আমি ছবিটা যখন বানাবো এই চরিত্রটা আমি করবো। তো ইন দি মিন টাইম সূর্যদীঘল বাড়ি ছবি অনুদান পেল, তো আমাকে ডাকলো একদিন, ডেকে বললো যে তোমাকে একটা চরিত্রের জন্য ডাইরেক্টর ভাবছে। আমি কোন চরিত্র? আমি তো খুশি হয়ে গেলাম, আমার তো মুখস্থ সব। বলে যে জয়গুণের দেবরের পাঠ। তা আমি বললাম আমি তো ওসমানের পাঠ করবো। সেভাবে প্রস্তুত? না, ওরা হেসে দিল, না সেটা তোমার পছন্দ থাকতে পারে, কিন্তু আমাদের যে দৃষ্টিভঙ্গি তাতে আমরা তোমাকে এই চরিত্রে কাস্ট করতে চাই, তুমি কি সেটা করবো? তা আমি তো এই ধরনের একটা ছবিতে চরিত্র যাই হোক, তা আমি করতে রাজি হয়ে গেলাম। এই দ্বিতীয় ছবি বোধহয় ওটা ছিল আমার। পরবর্তী পর্যায়ে আমি প্রচুর এই ধরনের, ঠিক কমার্শিয়াল ছবি নয়, একটু ভিন্ন, সেই সময় যে ধরনের ভিন্ন ধারার ছবি হতো, আমি বলতাম সবাই যে ছবিতে নরেশ ভাই অভিনয় করে তাকে আর্ট ফিল্ম বলে। আচ্ছা আচ্ছা। কিন্তু এরপরে আমরা দেখেছি, এই সময়টার কথা যদি বলি, বিশেষ করে একটা চলচ্চিত্রের কথা আমরা বলবো, স্বপ্নজাল। স্বপ্নজালটা দর্শক হিসেবে আমাদের কাছে অন্যরকম এই জন্য, আপনার পরিবারে যারা অভিনয় করেন প্রত্যেকে আছেন সেখানে, এটা আমাদের কাছে বিশেষ ছবি, আপনার কাছে কেমন? না, আমার কাছে ছবিটা বিশেষ হলো যে আমার উপস্থিতির কারণে নয়, আমার ছেলে প্রথম অভিনয় করছে চলচ্চিত্রে, সেই বিষয়ে একটু, যদিও আমি চাইনি ও চলচ্চিত্র অভিনেতা হোক, মানে সেই সময়, কেন চান? সেই সময় সেটা আমি পরে বলছি।
সেই সময় কেন চাইনি কিন্তু আমার মনে মনে একটা টেনশন কাজ করেছে ছবিটা ওকে দর্শক কিভাবে গ্রহণ করে। সেলিম আমাদের বন্ধু মানুষ, আমাদের পারিবারিক বন্ধু, তার ছবিতে সেই নিয়ে গেছে আমার ছেলেকে, তারপর আমার ছেলেকে নিয়ে কি করেছে এটা দেখার আমার খুব কৌতূহল ছিল আর কি, এই ছবিটার আগ্রহটা এই কারণে। আচ্ছা, এখন দর্শক তো জানেন, তবু যদি আলাদা করে একটু বলি, শিল্পী সরকার অপু, তিনি আপনার স্ত্রী, ইয়াস রোহান আপনার ছেলে। তো এই যে তিনজন মানুষকে আমরা একই চলচ্চিত্রে দেখলাম, এটা আমাদের জন্য অন্যরকম একটা অভিজ্ঞতা। তবে যে মানুষটার কথা প্রথমে বললাম, শিল্পী সরকার অপু, আমাদের খুব প্রিয় অভিনেত্রী, তার সঙ্গে পরিচয়ের বিষয়টা কি অভিনয় দিয়েই? একটু পারিবারিক কথা শুনতে চাচ্ছি। না, ওর সাথে পরিচয় হলো আমার দূরসম্পর্কের আত্মীয় হয়। আচ্ছা, ও আমাকে চিনতো, জানতো, আরো বেশি করে জানতো আমি যে টেলিভিশনে অভিনয় করি সেই কারণে হয়তো। তো সেই থেকেই পরিচয়, মানে আরো, মানে ও যখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন ইন্টারমিডিয়েট পাশ করে, তখন তারও একটু নাটক টাটকের ছোটবেলায়, ওখানে মফস্বলে অত নাটক হতো না, তো নাচতো টাচতো। আমরা আপনার কথাই শুনছি, তবে মধ্যে ভিন্ন একটা প্রসঙ্গ। সেটা হচ্ছে আমাদের যারা পৃষ্ঠপোষক আলোকর প্রকাশনা, তারা একটা বড় কাজ করেন। সেটা হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে বইমেলা করেন। অর্থাৎ যারা ঢাকা আসতে পারে না, বা খুব সহজে ঢাকার বইমেলায় হয়তো অংশগ্রহণ করা হয় না, বই কেনা হয় না, তাদের খুব কাছাকাছি বই পৌঁছে দেন বইমেলার মাধ্যমে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? অবশ্যই ভালো কাজ, মানে বই যে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার যে ইচ্ছা, আগ্রহ বা চেষ্টা, সেটা প্রশংসার অবশ্যই। ওই যে কে একজন বিখ্যাত, আমি নাম ভুলে গেছি, ওটা তা ওনার জীবনী নিয়ে একটা চলচ্চিত্র হয়েছে, উনি যে বাড়ি বাড়ি ঘুরে বই দিতেন। পলান সরকার। হ্যাঁ, পলান সরকার, ওটা নিয়ে ছবি হয়েছে একটা, আমি ওই ছবিতে অভিনয় করি, এখনো রিলিজ হয়নি। আচ্ছা, তো এই ধরনের মেলা টেলা করলে পাঠকের আগ্রহ তো বাড়ে। আবার যদি এরা যদি আরও এই মেলাগুলোকে, এদের উপস্থিতিতে যদি আরও মেলার সমৃদ্ধ হয়, তাহলে দর্শক আকৃষ্ট হয়। আর এই সময়ে বইয়ের প্রতি আকর্ষণ বাড়ানো খুব টাফ ব্যাপার। একমাত্র পাঠক হিসেবে আর লেখক হিসেবে হুমায়ুন আহমেদ ছাড়া বোধহয় কেউই পারে না এই মানে কিশোর বয়সী বা কিশোর উত্তীর্ণদেরকে বইয়ের প্রতি আকৃষ্ট করতে। তারপরেও মানুষ চেষ্টা করে বইয়ের প্রতি যে নিতে, এই প্রকাশনা সংস্থা যে এই যোগ করেছে, আমি তাদের ধন্যবাদ জানাই। দাদা, আমরা যেহেতু বইয়ের কথাই বলছিলাম, আপনার একটা পরিচয় তো আমরা বলেছি, লেখক। সেই লেখালেখি আপনি কি করেন সেটা পাঠক ইতিমধ্যে জেনেছে, কারণ বহু বছর হচ্ছে আপনার বই প্রকাশ হচ্ছে, সেই সময়টাই অনেক লম্বা হয়ে গেছে। তবু একটু প্রথম দিক থেকে আসবো। অচিন মানুষ আপনার প্রথম বই, সম্ভবত প্রথম উপন্যাস। একটু জানবো উপন্যাসটা সম্পর্কে, প্রকাশের আগের প্রস্তুতি সম্পর্কে বিশেষ করে। সেটা আসলে মূলত, আমি তো লেখক নই, আমি পত্রিকায় চাকরি করার জন্য যা লেখার তাই লিখেছি। তো এই ধরনের আমি সাধারণত তারকাদের নিয়ে লিখতাম, তারকাদের ইন্টারভিউ করতাম, এই করতাম সেই করতাম। কিন্তু তারকারা বেশিরভাগ তারকায় খুব একটা কথা বলতে পারতেন না। হ্যাঁ, করতেন, এই করতেন সেই করতেন, কিন্তু আমি বুঝে নিতাম। বুঝে নিয়ে তারা যা বলতে চায় ওটা একটা রূপকল্প তৈরি করে আমি প্রেজেন্ট করতাম। তো এই ধরনের ওরা কিছু বলেনি, তারপরও এই যে আমার মতো করে যে ওদের প্রেজেন্ট করা, এই ধরনের ওই যে প্রেজেন্ট করার মধ্যে ওদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য উঠে, চরিত্র উঠে। তো উপন্যাস লিখতে গেলেও তো কাহিনীর সাথে যে চরিত্র নির্মাণ করতে হয়, এই চরিত্র নির্মাণটা যখন আমার কাছে একসময় মনে হলো আমি বোধহয় উপন্যাসও লিখতে পারবো। তো এই উপন্যাস লেখার জন্য, অচিন মানুষ উপন্যাস লেখার জন্য একসময় আমি ডিসিশন নিলাম যে আমি উপন্যাস লিখব। আর একটা ব্যাপার, আমি কোনো জিনিস লিখে ফেলে রাখা আমার ওভাবে বড় হইনি। আমি লিখে দিয়েছি, নিউজ পরে সাপ্তাহিক পত্রিকায় 3 দিন পরে সেটা ছাপা হয়ে গেছে। তো এখন উপন্যাস লিখে রাখবো, কবে ছাপবে সেই কারণেও লিখতাম না। তো একটা সুযোগ হলো, আমাদের সে সময় সব পত্রিকায় ঈদ সংখ্যা প্রকাশ হতো, এই সংখ্যায় গল্প উপন্যাস ছাপা হতো। তো আমি একবার আমার এডিটরে বললাম যে আমি এবার এই সংখ্যায় লিখবো। তুমি কি উপন্যাস লেখো নাকি, তুমি লিখবে? আমি বললাম যে আপনার যদি পছন্দ হয় তাহলে
ছাপবেন না ছাপবেন না। জমা তো দিতে পারি। হ্যাঁ, জমা দেওয়ার আর সময় নাই, দুইটার সাথে সাথে আচ্ছা, এটা প্রেসে যাবে। বলে ঠিক আছে, তুমি প্রথম ধাপ যা দেবে সেটা আমাকে দাও, আমি তারপরে প্রেসে পাঠাবো, তার আগে না। তারপরে আমি লিখলাম, দেখার পরে উনি গেলে ঠিক আছে কম্পোজ করতে থাকো। তো ওই উপন্যাসটা লিখতে আমার 8 থেকে 10 দিন লাগছে, টানা আমি লিখেছি। যে তখন আমার ছেলে, বড় ছেলে, আমার এক ছেলেই তখন 4-5 বছর, সারাক্ষণ সে আমরা খুব ডিস্টার্ব করে। আমার স্ত্রী তখন বাপের বাড়ি, আমি যেদিন উপন্যাস লিখতে গেলাম সেদিন বাপের বাড়ি চলে গেল। মানে আমি নিরবিচ্ছিন্ন বাজাতে লিখতে পারি, এবং সে না, যদি আমার ছেলেকে যদি না নিয়ে যেত উপন্যাসটা লেখা হতো না। আমরা তো শেষ দিকে একেবারেই শেষ প্রশ্নটা করি। আপনারা যখন পারিবারিকভাবে বসেন তখন 3 জন অভিনেতা, মানে অভিনয় শিল্পী যাদের সারা দেশের মানুষ চেনেন, কে কিভাবে আসলে সমালোচনা করেন কিংবা আলোচনা করেন কিংবা পরামর্শ দেন? আপনি আপনার ছেলেকে কিভাবে দেন, স্ত্রীকে কিভাবে দেন, অথবা তারা আপনাকে কিভাবে দেন, বা কি কথা হয় মূলত আপনাদের মধ্যে? আসলে অভিনয় করার বিষয়ে মানে খুব একটা যে আমাদের আলাপ আলোচনা হয় তা না। তবে আমার স্ত্রী কিংবা আমার ছেলে, সবার প্রতি আমার একটা কথা আমি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে বলি, যে এখানে তুমি কাজ করতে যাও, এখানে তোমার একটা দায়বদ্ধতা আছে। তুমি পেশাদার অভিনেতা হলেও তোমার এখানে দায়বদ্ধতা আছে মানুষের প্রতি, সমাজের প্রতি। সেটা চেষ্টা করো এটা যেতে রাখতে। বাহ বাহ। শেষ প্রশ্নটা করে ফেলি, এই মুহূর্তে আসলে কি কাজ করছেন? এই মুহূর্তে আমি সাপ্তাহের নাটক টাটক করি আর কি। ইউটিউবে নাটক হয়, টেলিভিশনে বিভিন্ন চ্যানেল হয়। প্রতিদিনই তো, গতকালটারও একটা আনারকুলি করে একটা আমার ইউটিউব চ্যানেল নাটক রিলিজ হয়েছে, এরকম নাটক রিলিজ হয় আর কি। আর নেক্সট সিরিয়াল আছে বোধহয়, একটা না দুটো আছে আর কি, ম্যানেজ মাস্টার নাকি যেন। আর আসলে এখন এমন উল্লেখ করার মতো প্রাত্যহিক ঘটনার মতো অভিনয় করি আর কি, যে আর একটা কাজ আছে সামনে, অপূর্বর সাথে বলা যেতে হবে বোধহয়, একটা নাটক, বড় নাটক, 7-8 দিন কাজ করতে হবে ওর বাবার ভূমিকায়। যাক, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ভেবেছিলাম অনেক কথা বলবো, কিন্তু কথা শেষ। আপনার কাজ, অনেক কাজ স্পর্শই করা হয়নি। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা ছিলাম আমাদের প্রিয় মানুষ নরেশ ভূঁইয়ার সঙ্গে। তার কতগুলো পরিচয় সেটা আপনারা তো জানেন, তবু আমরা বলেছি। আমরা এখন বিদায় নিব আমাদের অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে। এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য আবারও শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।